আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আজকে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার এই আজকের ক্লাসটি সম্পূর্ণরূপে যদি দেখতে চান তাহলে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল রসায়নের হাবিজাবি না বুঝলে ধরা খাবি সেখানে গিয়ে ফুল ভিডিওটি দেখতে পারবেন। আমরা এর আগে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এর উপর 4টি ক্লাস নিয়েছিলাম। এর মধ্যে অবজেক্টিভ আলোচনা করা হয়েছিল। আজকে আমরা সিকিউ বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং সৃজনশীল প্রশ্নে কিভাবে আনসার করলে ফুল মার্কস পাওয়া যেতে পারে সেই সম্পর্কে ধারণা দেওয়ার ইচ্ছা আছে। তো আমি বোর্ডে একটি সৃজনশীল লিখে রেখেছি অলরেডি এবং সৃজনশীলের মেইন প্রশ্নটি হয় গ এবং ঘয়ের। ক এবং ক্ষয়ের প্রশ্ন সৃজনশীলের বাইরেও হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইরেই হয়ে থাকে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে হতে পারে, জ্ঞানে কিংবা অনুধাবনের প্রশ্ন। মেনলি সৃজনশীলের সাথে সম্পর্কিত থাকে গ এবং ঘ, এটা শিক্ষার্থীরা সবাই জানে। তো আমি এই জন্য গ এবং ঘ দিয়ে লিখেছি। এখানে উদ্দীপকের মধ্যে দুইটা অংশ আছে, 1 এবং 2 দিয়ে দেখানো হয়েছে। কখনো কখনো একটি উদ্দীপক থাকে সেখান থেকে দুইটি প্রশ্ন হয়, আবার কখনো দুইটি উদ্দীপক একসাথে থাকে সেখান থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে। তো এখন এখানে খেয়াল করো, প্রথম যেই উদ্দীপকটি দেওয়া আছে সেটি হচ্ছে এক্স অক্ষ বরাবর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম দেওয়া আছে। তার মানে এরা হচ্ছে গ্রুপ 1-এর বিভিন্ন ধাতু। আর ওয়াই অক্ষে দেওয়া আছে তাদের গলনাঙ্ক। আচ্ছা, দ্বিতীয় উদ্দীপকের মধ্যেও স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম করে জিঙ্ক পর্যন্ত দেওয়া আছে। তার মানে এরা হচ্ছে 3D ব্লকভুক্ত মৌল, অর্থাৎ এরা ডি ব্লকের প্রথম যেই সিরিজটা আছে সেই সিরিজটা হচ্ছে এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। এখানেও ওয়াই অক্ষ বরাবর গলনাঙ্কের কথা বলা আছে। তো এটা ছিল উদ্দীপক। এখন বোঝাই যাচ্ছে যে দুইটি উদ্দীপকের মধ্যেই ধাতু গলনাঙ্ক নিয়ে আলোচনা করা হচ্ছে এবং প্রথম উদ্দীপকটি যতটা স্মুথ, কিন্তু দ্বিতীয় উদ্দীপকের মধ্যে এরকম আঁকাবাঁকা ঢেউ আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়েভ আছে। তা এখন এই ওয়েভটা কেন হচ্ছে সেগুলো আমরা দেখি প্রশ্নে আছে কিনা। গতে বলা আছে উদ্দীপকের 1 নং লেখচিত্রের গলনাঙ্কের পরিবর্তন ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে এই যে গলনাঙ্কের যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছে সেটি ব্যাখ্যার জন্য জানতে চাচ্ছে। আর ঘতে বলা হচ্ছে উদ্দীপকের 2 নং লেখচিত্রে গলনাঙ্কের পরিবর্তনে পর্যায়বৃত্ততা পরিলক্ষিত হয় কি। তার মানে এখানে যে গলনাঙ্কটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে এটার মধ্যে কি আসলে পর্যায়বৃত্ততা আছে কিনা। কারণ আমরা এর আগে বলেছিলাম যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায়বৃত্ত ধর্মগুলো পর্যায়ক্রমে বাড়ে অথবা কমে, কিন্তু সেখানে বাড়ে অথবা কমের কথা বলা হয়েছে, বাট এটা একবার দেখছি বাড়ছে, একবার কমছে, একবার বাড়ছে, একবার কমছে, দুইটা পিক দেখা যাচ্ছে। ঠিক আছে, দুইটা পিক দেখা যাচ্ছে ওয়েভের মতো। আচ্ছা, তো এই বিষয়টি বোঝার জন্য আমাকে প্রথমত ধাতুর যে বন্ধনটি আছে সেই সম্পর্কে একটু জানা দরকার। অর্থাৎ ধাতু বা বন্ধন জিনিসটা কি এটি আমাদের আগে একটু ক্লিয়ার হতে হবে। আমরা জানি ধাতুগুলো সাধারণত সলিড ফর্মে থাকে, এটা আমরা সবাই জানি। তো কেন অধিকাংশ ধাতু সলিড ফর্মে থাকে, এর কারণটা কোথায়? ধাতুর মধ্যে আলাদাভাবে আয়নিক কিংবা সমযোজী বন্ধন তৈরি হয় না। ধাতুর মধ্যে কি হয়, একটা স্পেশাল টাইপের বন্ধন হয়, এটাকে বলা হয় ধাতব বন্ধন। আচ্ছা, ধাতব বন্ধনটা কিভাবে হয়? আমাদের খুব পরিচিত একটি ধাতুকে নিয়ে যদি আমরা আলোচনা করি, যেমন ধরো লোহা। এখন লোহা বা আয়রন হচ্ছে পারমাণবিক সংখ্যা 26। তাহলে একটা লোহার টুকরার মধ্যে কয়টা লোহার পরমাণু থাকে? অবশ্যই ট্রিলিয়ন 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 লোহার পরমাণু থাকে। এদের মধ্যে ধাতব বন্ধন ঘটিত হয়। এখন এই বন্ধনটা কিভাবে হয় খেয়াল করো। ধরো আমি যদি ধরে নেই যে এটি হচ্ছে লোহার একটি টুকরা, লোহার একটি পরমাণু যেটার যোজ্যতা স্তরটা হচ্ছে আমি দেখালাম। এই যোজ্যতা স্তর কি করে, পার্শ্ববর্তী আরেকটা ধাতব পরমাণুর যোজ্যতা স্তরের সাথে তার ইলেকট্রন
মুভ করাতে পারে। আবার বলছি, একটি লোহার পরমাণুর যোজ্যতা স্তরের যে সঞ্চারণশীল ইলেকট্রনগুলো আছে, সঞ্চারণশীল বলতে তারা যে মুভমেন্টরত অবস্থায় আছে, সে কী করতে পারে, সে লাফ দিয়ে তার পার্শ্ববর্তী আরেকটা আয়রন পরমাণুর যোজ্যতা স্তরের দিকে যেতে পারে। আচ্ছা, যদি পাশের জনেরটাতে যায়, তখন ওই পাশের জনেরটা আবার কি করতে পারে, ওই পাশের জনেরটা আবার তার ডানে বামে উপরে অথবা নিচে আরেকটা একই ধরনের আয়রন পরমাণুর মধ্যে কি করে, ওই ইলেকট্রনের শিফট করতে পারে। তার মানে ইলেকট্রন দেখো এখান থেকে গেল এখানে, এটা ডানে যেতে হবে এমন কোনো কথা নেই, বায়ে উপরে নিচে যে কোনো জায়গায় যেতে পারে। আবার আমি দেখাচ্ছি, এর যোজ্যতা স্তরের ইলেকট্রন যখন এখানে যাচ্ছে, তখন এর মধ্যে কিন্তু ইলেকট্রন সংখ্যা অতিরিক্ত হয়ে গেল। সে আবার কি করছে, ধরো কথার কথা এইখানে আবার শিফট করছে, তাহলে এটার মধ্যে আবার ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল। সে আবার কি করলো, কথার কথা এইদিকে শিফট করছে আরেকটা আয়রন পরমাণুকে। তাহলে একই বিষয় হলো, এখানে আবার বেড়ে যাচ্ছে, সে আবার ধরো উপরে আবার তাকে দিয়ে দিচ্ছে। তাহলে এর যে আপাতত একটা শর্ট পড়েছিল, সেটা আবার এদিকে চলে গেল। আমি জাস্ট এখানে 4টি পরমাণু দিয়ে বিষয়টিকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। বিষয়টা অনেকটা ওই যে তোমরা হয়তো অনেকে খেলেছো পিলো পাসিংয়ের মতো। কি করা হয়, যে একটা মিউজিক বাজতে থাকে আর বালিশ পাস করতে থাকে, গোল করে মানুষ বসে, একজনের থেকে আরেকজন, একজন থেকে আরেকজন পিলো পাস করতে থাকে। যে মুহূর্তে মিউজিকটা বন্ধ হয়ে যায়, ওই মুহূর্তে যার কাছে বালিশ আছে সে বাদ পড়ে যায়। এটা হচ্ছে খেলাটার অংশ। কিন্তু ওই মিউজিক বন্ধের আগে, মিউজিক যখন চলমান থাকে, তখন কি করে, প্রত্যেকে তার বালিশটাকে পাস করতে থাকে। এক্ষেত্রে বালিশের মতো করে ইলেকট্রনটা, যোজ্যতা স্তরে ইলেকট্রনটা পাসিং হতে থাকে একই ধরনের ধাতুর পরমাণুর মধ্যে। এইভাবে সঞ্চারণশীল ইলেকট্রনের তৈরি হয়। খেয়াল করো, ধাতুর মধ্যে থাকে সঞ্চারণশীল ইলেকট্রন। আমরা পাশাপাশি আরেকটা কথা দেখেছিলাম অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে কিংবা একাধিক পাই বন্ধনের ক্ষেত্রে, সেটি হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন। দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, সেটার মধ্যে পাই বন্ধনের ইলেকট্রন অথবা অসংকরিত মুক্তজোড় ইলেকট্রনটা মুভ করে। আর এটা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। সঞ্চারণশীল ইলেকট্রন কথাটা হয় ধাতুর ক্ষেত্রে। তাহলে বি কেয়ারফুল, মনে রাখতে হবে ধাতুর ক্ষেত্রে সঞ্চারণশীল ইলেকট্রন। আচ্ছা, আর একাধিক পাই বন্ধন অথবা পাই বন্ধন এবং অসংকরিত মুক্তজোড়ের মধ্যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন হয়। ঠিক আছে, তাহলে ধাতব বন্ধন বিষয়টা কি? ধাতব বন্ধন হচ্ছে যখন একই ধরনের অসংখ্য ধাতব পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কাঠামো জুড়ে সঞ্চারণশীল অবস্থায় থাকে, তখন তার মধ্যে যে বিশেষ ধরনের বন্ধন তৈরি হয় তাকে ধাতব বন্ধন বলে। খেয়াল করো, এখানে কিন্তু একটা বন্ধন তৈরি হলো। কীভাবে? এই যে ইলেকট্রনগুলো মুভ করছে, তাহলে আমি এই 4টি পরমাণু দিয়ে বুঝাই, এই 4টি পরমাণুর মধ্যে ইলেকট্রনটা মুভ করতেছে। তাহলে এইভাবে যখন 4টি পরমাণুর মধ্যে মুভ করছে, তখন সেখানে কি হচ্ছে, একটা বন্ধন তৈরি হচ্ছে। আয়নিক কিংবা সমযোজী বন্ধনের মধ্যে কি হয়, যেমন সমযোজীতে ইলেকট্রন শেয়ার হয়, তাহলে শেয়ারিংয়ের মাধ্যমে একটা বন্ধন হয়। আয়নিকে গিভ অ্যান্ড টেক হয়, সেই গিভ অ্যান্ড টেক হওয়ার পরে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, বন্ধন হয়। আর এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে ইলেকট্রনটার সঞ্চালনশীলতার কারণে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে একই ধরনের ধাতব পরমাণুর মধ্যে বন্ধন হচ্ছে। মূল বন্ধনটা করছে কে? ইলেকট্রনের মুভমেন্ট। দেখো কেমিস্ট্রিতে কিন্তু সব জায়গাতেই ইলেকট্রনের সাথে বন্ধনের রিলেশন, অর্থাৎ ইলেকট্রন তার নিজের জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এখান থেকে কিন্তু বন্ধন হচ্ছে। তাহলে সামারি কথাটা হচ্ছে, একাধিক ধাতব পরমাণুতে সঞ্চারণশীল ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কাঠামো জুড়ে অবস্থান করে। তাহলে ওই একটা নির্দিষ্ট কাঠামো জুড়ে অবস্থান করার কারণে যে বন্ধনটি হয়, দ্যাট ইজ ধাতব বন্ধন। তাহলে খেয়াল করো, আমরা ধাতব বন্ধন জিনিসটা কি এটা বুঝতে পারলাম।
যদি তোমার ধাতব বন্ধন সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার থাকে তাহলেই তুমি এই উদ্দীপকটি আনসার করতে পারবে, আদারওয়াইজ কিন্তু আনসার করাটা কঠিন হয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, প্রশ্নের আলোচনায় চলে যাই। প্রশ্ন কি বলছে দেখি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে দেখো, উদ্দীপকের 1 নং লেখচিত্রের গলনাঙ্কের পরিবর্তন ব্যাখ্যা করো। তার মানে 1 নম্বর লেখচিত্রে আসলে গ্রুপ 1-এর ধাতুগুলো দেওয়া আছে। এক্ষেত্রে লিথিয়ামেরটা সবচেয়ে বেশি, সোডিয়ামেরটা তার চেয়ে কম, পটাশিয়ামেরটা আরেকটু কম, রুবিডিয়ামেরটা আরেকটু কম। তার মানে বোঝা যাচ্ছে যে ধাতুসমূহের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে গেলে গলনাঙ্কের মান হ্রাস পায়। তার মানে উপর দিকের ধাতব পরমাণুগুলোর ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে যেভাবে বন্ধনটা তৈরি করতে পারে, যত নিচের দিকে যাচ্ছি একই গ্রুপে বন্ধনটা কিন্তু তত স্ট্রং হয় না। বন্ধন দুর্বল মানে হচ্ছে গলনাঙ্ক কম। কারণ গলনাঙ্ক বিষয়টা কি? গলনাঙ্ক বিষয়টা হচ্ছে যে আমি চাচ্ছি তাদের মধ্যে যে বন্ধনটা আছে সেটাকে কি করার জন্য? দুর্বল করার জন্য। এখন এই দুর্বল করার জন্য আমাকে কি করা হচ্ছে? বাইরে থেকে হিট দেওয়া আছে, হিট দিতে হচ্ছে। এখন এই হিট দেওয়ার পরিমাণটা যদি অনেক বেশি লাগে তার মানে ওই ধাতুর গলনাঙ্ক বেশি। আর যদি আমার হিট কম দিতে হয় বাইরে থেকে তার মানে তার গলনাঙ্ক কম। অর্থাৎ রুবিডিয়ামের ক্ষেত্রে তাদের বন্ধনটা অত স্ট্রং না, তাই এটার গলনাঙ্ক কম। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে বন্ধনটা রুবিডিয়ামের চেয়ে অনেক বেশি স্ট্রং, তাই লিথিয়ামের গলনাঙ্ক বেশি। এখন খেয়াল করো, 4টি ধাতুর ক্ষেত্রে কিন্তু তার যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন আছে, কারণ তারা গ্রুপ 1-এর হলো। তাহলে আমি একটু আগে যে কথাটা বলেছি যে যোজ্যতা স্তরের ইলেকট্রনের মুভমেন্টের মাধ্যমে ধাতব বন্ধন তৈরি হয়। এখন প্রত্যেকটি এই 4টি মৌলের প্রত্যেকটির ক্ষেত্রে একটি করে ইলেকট্রনেরই তো মুভমেন্ট হচ্ছে। কম বেশি কি হচ্ছে? না, কম বেশি হচ্ছে না, প্রত্যেকেরই প্রায় সেম পরিমাণে হচ্ছে। ধরো এখানে আমি যদি ধরে নেই যে প্রত্যেকটা ধাতুর মধ্যে 100 কোটি করে পরমাণু আছে, অর্থাৎ 100 কোটি লিথিয়াম পরমাণুর সমন্বয়ে এই লিথিয়ামের টুকরাটা, 100 কোটি সোডিয়ামের পরমাণুর সমন্বয়ে এই সোডিয়াম টুকরাটা ঘটিত হয়েছে, তাহলে 100 কোটি সঞ্চারণশীল ইলেকট্রন আছে, যেহেতু যোজ্যতা স্তরে একটি করে ইলেকট্রন। তাহলে কেন গলনাঙ্ক কম বেশি হচ্ছে? তাদের সঞ্চারণশীলতার মধ্যে কি কোনো ঝামেলা আছে? সমস্যাটা কোথায়? খেয়াল করো, সঞ্চারণশীলতা কি কম বেশি হচ্ছে, নাকি সঞ্চারণশীলতার সময় এই ঋণাত্মক ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম বেশি হচ্ছে? তার মানে ধনাত্মক নিউক্লিয়াসের সাথে ঋণাত্মক ইলেকট্রনের আকর্ষণেরও কিন্তু একটা বিষয় আছে। একটু আগে আমরা সেই কথাটা বলি নাই, আমরা বলেছি সঞ্চারণশীল ইলেকট্রন থেকে ধাতব বন্ধন ঘটিত হয়, এটা হচ্ছে প্রথম কথা। কিন্তু আমরা যদি আরেকটু ডেপথে যাই তখন কি দেখতে পাই? এই যে সঞ্চারণশীল ইলেকট্রনটা, সেইটাকে আবার আকর্ষণ করার প্রয়োজন আছে। তার মানে এখানে কি একটা প্লাস মাইনাস আকর্ষণের বিষয় আছে। কেমিস্ট্রি মানেই কিন্তু প্লাস মাইনাস আকর্ষণ অধিকাংশ জিনিস, ঠিক আছে? আকর্ষণ থাকলে বন্ধন স্ট্রং হয়। আমার পড়াটার প্রতি যদি তোমার এখন আকর্ষণ থাকে তাহলে পড়াটা বুঝতে পারবা ভালো মতো। তাহলে কি হচ্ছে, এখানে নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের সঞ্চারণশীল ইলেকট্রনের আকর্ষণের একটা বিষয় আছে। তাহলে কথাটা কি দাঁড়ালো? নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের ইলেকট্রনের আকর্ষণ যত বেশি হবে, ওই ধাতব বন্ধনটা স্ট্রং তত বেশি হবে। কোন ক্ষেত্রে? একই গ্রুপে। আচ্ছা, তাহলে আমরা একটা চিত্র দিয়ে দেখি। ধরো লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, লিথিয়ামের 2টা স্তর, এখানে 2টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন থাকে। কিন্তু আমি যদি লিথিয়ামের পরের সোডিয়ামের কথা চিন্তা করি, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু টোটাল 3টা স্তর। এখন দেখো, যখন আমার এই লিথিয়াম পার্শ্ববর্তী আরেকটা
লিথিয়াম পরমাণুর সাথে তার যোজ্যতা স্তরের ইলেকট্রনটাকে শেয়ার করবে, সে যাবে, তখন এই যে ইলেকট্রন এখান থেকে এখানে যাচ্ছে, ওই সময় এখানকার ধনাত্মক চার্জের কিন্তু তার প্রতি একটা আকর্ষণের ব্যাপার আছে। যেই বাড়িতে যাচ্ছে, অর্থাৎ যেই পরমাণুর দিকে যাচ্ছে, ওই পরমাণুর নিউক্লিয়াস ইলেকট্রনটাকে কত বেশি আকর্ষণ করছে তার উপর ধাতব বন্ধনটা কত বেশি শক্তিশালী সেটা নির্ভর করে। আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, এইটার ক্ষেত্রে দেখো যেই জিনিসটা হয় সেটা হচ্ছে, এইখানে আমার যে ইলেকট্রন আছে এটাও একদিকে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে এই নিউক্লিয়াসের সাথে এখানকার ডিস্টেন্সটা বেশি। তাহলে ডিস্টেন্সটা যেহেতু বেশি বেশি হওয়ার কারণে এই নিউক্লিয়াস সঞ্চারণশীল ইলেকট্রনকে কম জোরে আকর্ষণ করে। যেহেতু সে সঞ্চারণশীল ইলেকট্রনকে কম জোরে আকর্ষণ করে, তাই সোডিয়ামের ক্ষেত্রে যে ধাতব বন্ধনটা তৈরি হয় সেটা লিথিয়ামের ক্ষেত্রে যে ধাতব বন্ধন তার চেয়ে দুর্বল হয়, কারণ তাদের মুভমেন্টরত ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কিছুটা কম। ঠিক আছে, তাহলে একইভাবে পটাশিয়ামেরটা আরও কমে যায়, রুবিডিয়ামেরটা আরও কমে যায়। তাহলে এই ছিল প্রশ্নটার বেসিক। এখন দেখো কিভাবে আনসার করবে। 1 নং লেখচিত্রের গলনাঙ্কের পরিবর্তন ব্যাখ্যা কর। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খেয়াল করো, 3 নম্বরে 3টা বিষয় তোমাকে বিশ্লেষণ করতে, ব্যাখ্যা করতে হবে। এটার জ্ঞানের অংশের জন্য 1 নাম্বার। এখানে জ্ঞানের অংশ কে? জ্ঞানের অংশ হচ্ছে আমার কি গলনাঙ্কের পরিবর্তন। তার মানে এইটি যেহেতু ধাতু, তোমাকে প্রথমে ধাতব বন্ধন কি এটি নিয়ে কথা বলতে পারো। জ্ঞানের অংশটি একাধিক অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা দেওয়া যেতে পারে প্রাসঙ্গিকভাবে। তাহলে এখানে আমরা গলনাঙ্ক কি সেটা বলতে পারি, আবার ধাতব বন্ধন কি সেটিও বলতে পারি জ্ঞানের অংশে। সো যে যেটা প্রেফার করে, যেমন আমি ধাতব বন্ধন কি সেটা হয়তো এখানে প্রেফার করব, তুমি গলনাঙ্ক সংজ্ঞাও দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে অনুধাবন। অনুধাবনটা খেয়াল করো, এক্ষেত্রে অনুধাবন এবং প্রয়োগ অনেক সময় আমরা একসাথে লিখে ফেলি। অনুধাবন এবং প্রয়োগ এক্ষেত্রে একসাথে তুমি লিখতে পারো, সেটা হচ্ছে এভাবে বলতে পারো যে যখন ধাতব বন্ধন ঘটিত হয়, যখন একই গ্রুপের উপর থেকে নিচের দিকে ধাতব বন্ধন ঘটিত হয়, তখন যোজ্যতা স্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্ব যত বেশি হয়, ওই নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের সঞ্চারণশীল ইলেকট্রনের আকর্ষণ তত কম হয়। এটাই হচ্ছে কিন্তু মূল অনুধাবন প্রশ্নটা। এবার হচ্ছে প্রয়োগ। প্রয়োগে এসে তুমি বলতে পারো ইন ডিটেলে যে লিথিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে 2য় কক্ষপথ, সোডিয়ামের 3য়, পটাশিয়ামের 4র্থ এবং রুবিডিয়ামের 5ম কক্ষপথ। প্রত্যেক ক্ষেত্রেই তার যোজ্যতা স্তরে একটি করে ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন সবসময় সঞ্চারণশীল অবস্থায় থাকে, কিন্তু রুবিডিয়ামের ক্ষেত্রে তার যোজ্যতা স্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্ব অনেক বেশি হওয়ায় সঞ্চারণশীল ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ তুলনামূলকভাবে সবচেয়ে কম হয়। আর আকর্ষণ যেখানে কম, বন্ধন সেখানে দুর্বল। ভেরি সিম্পল। আর লিথিয়ামের ক্ষেত্রে যোজ্যতা স্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্ব সবচেয়ে কম, তাই সঞ্চারণশীল ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ সবচেয়ে বেশি থাকে, তাই এই বন্ধনটি সবচেয়ে সুদৃঢ় হয় এবং একে তরল করার জন্য সবচেয়ে বেশি তাপ দেওয়ার প্রয়োজন হয়। তো শিক্ষার্থীরা এইভাবে প্রশ্নটির আনসার করতে হবে। এখন তোমার কি গলনাঙ্কের মানগুলো দেওয়ার প্রয়োজন আছে? কোনো দিনই প্রয়োজন নেই, কারণ আমার পক্ষে তোমার পক্ষে কি সব মৌলের গলনাঙ্ক স্থূলনাঙ্ক মুখস্থ রাখা প্রয়োজন? সম্ভব? সম্ভব না। সো ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই যে আমি তো গলনাঙ্কের মানটা দিতে পারলাম না। 1 নাম্বারও কাটা যাবে না যদি গলনাঙ্কের মান না দাও।
দিতে পারো, দিলে তো ভালো, কিন্তু না দিলে কোনো সমস্যা নেই। এবার আমরা দ্বিতীয় অংশটাতে চলে যাই। খেয়াল করো, দ্বিতীয় প্রশ্নটাও এখানে গলনাঙ্ক রিলেটেড প্রশ্নই। গলনাঙ্কর পরিবর্তনে পর্যায়বৃত্ততা পরিলক্ষিত হয় কি বিশ্লেষণ কর। যেহেতু এটা প্রথম গ্রাফের মতো না, তাই পর্যায়বৃত্ততা পরিলক্ষিত হয় কিনা বিশ্লেষণ করতে বলেছে। তাহলে এই প্রশ্নটির জ্ঞান কি? পর্যায়বৃত্ততা কি? পর্যায়বৃত্ততা হচ্ছে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অথবা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি ইত্যাদি পর্যায়ক্রমে হ্রাস অথবা বৃদ্ধি পায়, তবে সেই ঘটনাকে পর্যায়বৃত্ততা বলে। অর্থাৎ পর্যায়বৃত্তভাবে বাড়ছে অথবা কমেছে। এটা হচ্ছে জ্ঞানের কথা, ঠিক আছে? এটার কিন্তু মূল জ্ঞান আসলে পর্যায়বৃত্ততাটা হিসাবে তুমি নিতে পারো। আচ্ছা, এখন বলা হচ্ছে যে গলনাঙ্কের পরিবর্তনের পর্যায়বৃত্ততা। খেয়াল করো, এই ক্ষেত্রে তুমি অনুধাবনে এসে কী করবে? অনুধাবনে এসে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আসলে একেবারে বাড়ে নাই বা একেবারে কমে নাই। অনুধাবনে এসে তুমি বলতে পারো যে একই পর্যায়ে গলনাঙ্কের ক্ষেত্রে যদি যোজ্যতা স্তরের উপশক্তি স্তরে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে, তবে গলনাঙ্কের ক্রমে পরিবর্তন পরিলক্ষিত হয়। আবার বলছি, একই পর্যায়ে বাম থেকে ডানে অগ্রসর হওয়ার সময় যদি যোজ্যতা স্তরের উপকক্ষপথে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস থাকে, তবে গলনাঙ্কের ক্রমে পরিবর্তন দেখা যায়। এটা হচ্ছে এটার অনুধাবন। আচ্ছা, এখন কথাটা আসলে কি খেয়াল করো, এখানে এবার প্রয়োগে চলে যাও। প্রয়োগটা হচ্ছে যে এটা বলতে হবে যে এরা হচ্ছে 3D ব্লকভুক্ত মৌল, এদের যোজ্যতা স্তর হচ্ছে NS 1 থেকে 2, N-1, D 1 থেকে 10। এটা হচ্ছে যোজ্যতা স্তর। এখন এখানে দেখো, আমি স্ক্যান্ডিয়ামের জন্য যদি লিখি, স্ক্যান্ডিয়ামের যোজ্যতা স্তরে আছে 4s2 3d1, টাইটানিয়ামের ক্ষেত্রে আছে 4s2 3d2, ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আছে 4s2 3d3। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক যোজ্যতা স্তরেরই কি নিউক্লিয়াসের সাথে সর্বশেষ কক্ষপথ বা যোজ্যতা স্তরটি প্রায় সেম দূরত্বে অবস্থিত, কারণ সবার ক্ষেত্রেই 4 আর 3 দিয়ে যোজ্যতা স্তরটি প্রকাশ করা হয়েছে। একটু ছোট বড় আছে, সেটা বাম দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কিছুটা ছোট হয়, সেটা আমরা এখানে বিবেচনায় নিব না। তাহলে কেন স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়ামের দিকে গলনাঙ্কের মান বৃদ্ধি পেল? এক্ষেত্রে বলতে হবে প্রথমে এই তিনটার জন্য আলাদা ব্যাখ্যা দিতে হবে। খেয়াল করো, আমি জ্ঞান এবং প্রয়োগ অনুধাবন শেষ করেছি, এবার প্রয়োগে এসে তুমি প্রথম বলতে পারো যে এদের প্রথম তিনটি মৌলের ক্ষেত্রে যোজ্যতা স্তর দেখানোর পর বলো, এক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের যোজ্যতা স্তরে যে তিনটি যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা 3টি, বাট ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 5টি। তাই যেহেতু নিউক্লিয়াসের সাথে যোজ্যতা স্তরের দূরত্ব প্রায় সমান, তাই যোজ্যতা স্তরে যত বেশি সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে, ওই সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা ঘটিত ধাতব বন্ধনটি তত বেশি শক্তিশালী হবে। আবার বলছি, যোজ্যতা স্তরে যত বেশি সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে, ওই সঞ্চারণশীল ইলেকট্রন দ্বারা ঘটিত ধাতব বন্ধনটি তত বেশি শক্তিশালী হবে। এটি কখন প্রযোজ্য? একই পর্যায়ের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য। তাহলে যেহেতু এই ক্ষেত্রে ভ্যানাডিয়ামের যোজ্যতা স্তরে
সঞ্চালনশীল ইলেকট্রনের সংখ্যা সবচেয়ে বেশি, তাই স্ক্যান্ডিয়াম থেকে ভ্যানাডিয়াম পর্যন্ত গলনাঙ্কের মান বৃদ্ধি পায়। এবার আমরা চলে যাই, তারপরে তুমি লিখবে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে। খেয়াল করো, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে এক্ষেত্রে এই দুটি মৌলের ক্ষেত্রে ক্রোমিয়ামের 3D অরবিটাল অর্ধপূর্ণ থাকায় 3D অরবিটালের ইলেকট্রনগুলোর সঞ্চারণশীলতার পরিমাণ অনেক হ্রাস পায়। কার তুলনায়? ভ্যানাডিয়াম কিংবা টাইটেনিয়াম কিংবা স্ক্যান্ডিয়াম, এদের সাথে দেখা যায় যে কিছুটা পার্থক্য দেখা যায়। অর্থাৎ এরা যেভাবে সঞ্চালনশীল অবস্থায় ছিল, ক্রোমিয়াম কিন্তু সেভাবে সঞ্চালনশীল থাকে না। তাহলে বেসিক পয়েন্টটা কোথায়? যখন উপকক্ষপথ অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ হয়ে যায়, তখন তার ওই ইলেকট্রনগুলোর মুভ করার টেন্ডেন্সিটা কিছুটা কমে যায়। কেন কমে যায়? যেমন ধরো, আমার এখানে 5টা ডি অরবিটাল আমরা যদি দেখাই, ডিতে যখন একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা কিন্তু মুভ করবে, কারণ তার এখানে অনেকগুলো ফাঁকা ঘর আছে। যখন 2টা ইলেকট্রন থাকবে, তখনও কিন্তু মুভ করবে। ঠিক আছে? একটা যেভাবে মুভ করার টেন্ডেন্সি দেখায়, 2টা যখন থাকে তখন ওই দ্বিতীয় জন একইভাবে মুভ করার টেন্ডেন্সি দেখায়। তাহলে মুভমেন্টের টেন্ডেন্সি কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। ওকে, মুভমেন্টের টেন্ডেন্সি কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ সঞ্চারণশীলতা বেড়ে যাচ্ছে। আচ্ছা, যখন 3টা থাকবে তারাও মুভ করার চেষ্টা করবে, 4টা থাকলে তারাও মুভ করবে থিওরিটিক্যালি। কিন্তু যদি 5টা হয়ে যায়, তখন যেটা হয় যে প্রত্যেকটা অরবিটালে, ডি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। তার মানে প্রত্যেক জায়গায় সুষমভাবে ইলেকট্রন ডেন্সিটি বণ্টিত আছে। এই অবস্থায় তাদের মুভমেন্টটা স্লো হয়ে যাবে। বোঝা গেল? অর্ধপূর্ণ অবস্থায় তাদের মুভমেন্টটা আগের চেয়ে কমে যাবে। তাহলে যেহেতু ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজে ডি অরবিটাল অর্ধপূর্ণ অবস্থায় থাকে, তাই এই ক্ষেত্রে যোজ্যতা স্তরে সঞ্চালনশীল ইলেকট্রনের পরিমাণ তুলনামূলকভাবে হ্রাস পায়। তাই ক্রোমিয়ামে গলনাঙ্ক কমে যায়, ম্যাঙ্গানিজে আরও কিছুটা কমে। কেননা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 4s অরবিটাল পরিপূর্ণ এবং 3d অরবিটাল অর্ধপূর্ণ, অর্থাৎ এখানে দুইটি উপশক্তি স্তরের মধ্যেই অর্ধপূর্ণ এবং পরিপূর্ণতার বিষয় আছে। তাই ক্রোমিয়ামের থেকে ম্যাঙ্গানিজটা আরেকটু কমে যায়। একইভাবে পরবর্তীতে আয়রন, কোবাল্ট এবং নিকেলের ক্ষেত্রে মানটি কী হয়? সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, তাই এই ক্ষেত্রে আয়রন, কোবাল্ট, নিকেলে এসে আমার গলনাঙ্কের মান বৃদ্ধি পেতে থাকে চিত্র অনুযায়ী। পরীক্ষায় একবার এভাবে চিত্রটা দেওয়া ছিল, আমি সেই অনুযায়ী এটাকে ব্যাখ্যা দিচ্ছি। এবার দেখো, কপার এবং জিঙ্কে এসে সেটি আবার কি হচ্ছে? ডাউন হয়ে যাচ্ছে। কপারে এসে দেখো ওই একই ব্যাখ্যা ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যেটা হয়েছিল। কপারের ক্ষেত্রে এসে 4s1 3d10 এবং জিঙ্কের ক্ষেত্রে এসে 4s2 3d10। যেহেতু কপারে ডি অরবিটাল একেবারে পরিপূর্ণ, তাই এই ক্ষেত্রে সঞ্চারণশীলতা অর্ধপূর্ণ অরবিটালের চেয়েও কমে যায়। অর্থাৎ অর্ধপূর্ণ অরবিটালে কিছুটা সঞ্চারণশীলতা থাকে, পরিপূর্ণ ডি অরবিটালে সেই সঞ্চারণশীলতার মান আরও কমে যায়, একেবারে শূন্যের কাছাকাছি হয়ে যায়। তাই দেখো, ক্রোমিয়ামের চেয়ে কপারের কিন্তু গলনাঙ্ক কম। আমি যদি এখানে দেখাই, এই যেটা হচ্ছে ক্রোমিয়াম আর এটা হচ্ছে কপার, এই যে দেখো এটা কিন্তু নিচে। একইভাবে ম্যাঙ্গানিজের মধ্যে 4s এবং 3d দুইটি পরিপূর্ণ। কপারের চেয়ে জিঙ্কেরটা কেন কম? কারণ জিঙ্কে এসে অ্যাসও পরিপূর্ণ হয়ে গিয়েছে, যে কারণে জিঙ্কের গলনাঙ্ক কপারের চেয়ে কম এবং ম্যাঙ্গানিজের চেয়েও কম। কারণ ম্যাঙ্গানিজে ছিল 3d5
জিঙ্কে হচ্ছে 3D10। এই যে দেখো ম্যাঙ্গানিজ, এই যে জিঙ্কেরটা আরও কমে গিয়েছে। ঠিক আছে, তাই এটা হচ্ছে প্রয়োগের মধ্যে ডিটেল ব্যাখ্যা। একটু বড় হয়ে গিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগটা একটু বড় হয়ে যায়, কিংবা 4-এর উত্তরগুলো তুলনামূলকভাবে একটু বড় হয়। এইবার একটু আমরা এতক্ষণ আমরা বিশ্লেষণ করলাম, এটাকে বলে বিশ্লেষণ। এবার আমরা বলি পর্যায়বৃত্ততা পরিলক্ষিত হয় কি। বিশ্লেষণের ক্ষেত্রে তোমার শেষে একটা সিদ্ধান্ত দেওয়ার প্রসঙ্গ থাকে। তুমি এক্ষেত্রে বলতে পারো ইয়েস, এবার তোমার সিদ্ধান্ত দাও। তোমার সিদ্ধান্তটা তুমি একটু 2 লাইনে দিতে পারো যে এই ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে গলনাঙ্কের মান একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গলনাঙ্কের মান বৃদ্ধি পায়, তবে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ উপকক্ষপথের স্থিতিশীলতা বেশি হওয়ায় সেখানে কিছুটা সঞ্চারণশীলতা কমে যাওয়ায় ক্ষেত্রবিশেষে কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে দেখো বৃদ্ধি পায় এই কথাটা তুমি প্রথমে বলবা, পরে ক্ষেত্রবিশেষে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়, দ্বিতীয় এই কথাটা বলবো। এইভাবে তুমি ফিনিশিং দিতে পারো। অথবা তুমি বাম থেকে ডানে গেলে গলনাঙ্কের মান বৃদ্ধি পায় অর্থাৎ পর্যায়বৃত্ততা বজায় থাকে, এই কথাটি বলে থার্ড লাইনে এসে বলতে পারো কিন্তু যদি উপকক্ষপথে অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ থাকে তখন গলনাঙ্ক তাদের সঞ্চারণশীলতা কিছুটা কমে যায়, তাই গলনাঙ্ক কিছুটা হ্রাস পায়। এভাবে একটু টেকনিক্যালি কথাটা আনসার দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ পর্যাবৃত্ততা আছে কিন্তু কিছু ব্যতিক্রম দেখা যায়। এটার কোনো ফিক্সড উত্তর নেই। তোমার মন্তব্যটাকে তুমি যেভাবে এক্ষেত্রে সাজাও, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সরাসরি তুমি নাও বলতে পারো না, আবার সরাসরি হা বলতে পারো না, যেহেতু কিছু ব্যতিক্রম আছে, তাই দুইটা বিষয়কেই ব্যাখ্যায় আনতে হবে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা আজকে একটি উদ্দীপকের বিস্তারিত আলোচনা করলাম। সো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নজর রাখবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।